আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, আজও হলগুলোতে উত্তেজনা। দুপুরে শিক্ষার্থীদের গায়েবানা জানাজা কর্মসূচি। রংপুরে নিহত আবু সাইদের দাফন সম্পন্ন। ইউজিসির নির্দেশনার পর হল ছাড়ছেন রোকেয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হঠাৎ করে যদি হল ছাড়ার নির্দেশ দেয় তো এটা তো আমাদের জন্য খুবই সমস্যার একটা ব্যাপার। অধিকার আদায় না করে সেটাকে বন্ধ করে দেওয়া, এটা তো কোনো সমাধান না। হলে থাকলে সমস্যা ছিল না, কিন্তু বাড়ির মানুষের জন্য যেতে হচ্ছে। হল অফ হয়ে যাবে আর কি, এজন্য আগে থেকেই শুরুতেই চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি। কোটা আন্দোলন শিক্ষার্থীদের হাতে নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রাণহানির জন্য ফেসবুককে দুষলেন আইসিটি প্রতিমন্ত্রী। গুজবের উপর ভিত্তি করে যদি আরও আমাদের প্রাণহানি ঘটে তখন অবশ্যই আমরা আরও কঠোর অবস্থানে যেতে পারবো। গায়েবানা জানাজার সব বেছে, অর্থাৎ লাশের রাজনীতি, এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি। আশুরায় হোসনে দালান থেকে তাজিয়া মিছিল, নানা আনুষ্ঠানিকতায় কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করছেন শিয়া সম্প্রদায়। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষই এখানে সামনে, সারা বিশ্বে মানুষ প্রতিটা জায়গায় আছে। এটা শুধু সিয়াদের কার্যক্রম না, সবাই মিলে দিলে আসি একসাথে, খুব ভালো লাগে। আমরা ইমাম হুসেন আলাইহিসসালামকে ভালোবাসি। লালমনিরহাটে বানের জলে ভেসে এলো সিকিমের সাবেক মন্ত্রীর মরদেহ। দামি ঘড়ি দেখে শনাক্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর। জিডি रेफरेंस হয়েছে, সেই জিডি সিকিম পুলিশ बेंगल पुलिस के कांटेक्ट करेছে। बांग्लादेश पुलिस और मैकलीगंज पुलिस दोनों ने बहुत कोऑपरेट किया हमको। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ২ দফা জরুরি সিন্ডিকেট বৈঠক শেষে এমন তথ্যই জানানো হয়েছে। বেলা 11:15টার দিকে উপাচার্যের বাসভবনে বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা। প্রায় ১.৫ ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। এরপর জানানো হয় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সকাল 10:15টার দিকে রেজিস্ট্রার ভবনে বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা করেন জরুরি মিটিং। প্রায় ঘণ্টা খানেক মিটিং করলেও সেখান থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরে বৈঠক শেষে বেরিয়ে যান সিন্ডিকেট সদস্যরা। পুলিশ ও বিজিবির পাহারায় রেজিস্ট্রার ভবন থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন তারা। সেখানেই দ্বিতীয় দফায় বৈঠক করেন। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও। বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করব। আমার সহকর্মী ভাস্কর ভাদুরী সেখান থেকে সংবাদ সংগ্রহ করছেন। ভাস্কর, সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে এবং ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া এসেছে কিনা? সকাল 11:05 থেকে 10-এর মাঝে ভিসির যে বাসভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে শুরু হয়েছে এবং বাসভবনে সিন্ডিকেটের যে সকল সদস্যরা রয়েছে বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে শুরু হয়েছে এবং বাসভবনে সিন্ডিকেটের যে সকল সদস্যরা রয়েছেন সে সকল সদস্যরা ভিসির বাসভবনে প্রবেশের পর তারা কিন্তু এখনো বের হয়নি। সেই হিসেবে বলতে পারি যে আমরা সরাসরি কোনো বক্তব্য গণমাধ্যমের কর্মীরা কিন্তু এখন পর্যন্ত নেওয়ার সুযোগ পাইনি।
তবে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরা যেটা জেনেছি যে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত এই ঘোষণা কানে কানে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর পরপরই অথবা তারা শঙ্কা করেছিলেন যে ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হবে, সেই শঙ্কাকে উপর ভর করেই কিন্তু তারা এই মুহূর্তে ভিসির যে বাসভবন তার ঠিক বিপরীত পাশে এসে অবস্থান নিয়েছেন। এবং আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনোটিই গ্রহণযোগ্য নয়। প্রথমত ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করানো, দ্বিতীয়ত ক্যাম্পাসে বিজিবি প্রবেশ করানো এবং তৃতীয়ত হঠাৎ করে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল এমন দাবি করে ক্যাম্পাস যে বন্ধ করে দেয়া কোনো বিষয়টি কিন্তু তারা মানবেন না। তবে এই পরিস্থিতিতে তারা বলছেন যে বিভিন্ন হল থেকে কিছুক্ষণ পরে হয়তো বা ভিসির বাসভবনের সামনে সকল ছাত্ররা এসে অবস্থান নেবেন এবং অবস্থান নেয়ার পরে সম্মিলিত যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করা হবে। তবে আমরা যেটা শঙ্কা করছি যে পুলিশের সঙ্গে বিভিন্ন সময় কিন্তু মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা এবং সকাল 11:15টার দিকে সকাল 11:15টার দিকে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু পুলিশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এমনটি কিন্তু ছাত্ররা দাবি করছেন। এই সকল বিষয়ে সুরাহা চেয়ে কিন্তু বারবার সাধারণ শিক্ষার্থীরা যে পুলিশের সদস্যরা রয়েছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় চেষ্টা করছেন, কিন্তু পুলিশ কিন্তু খুব একটা সদুত্তর তাদেরকে দিতে পারছেন না। আর ক্যাম্পাসের যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি বলতে যাই, পুরো সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালে আমরা 2-1টি পয়েন্টে ছাত্রলীগের কর্মীদের অবস্থান দেখছিলাম, কিন্তু সকাল 9:30টার পর থেকে কোনো হল কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো সড়ক অথবা কোনো চত্বর কোথাও কিন্তু ছাত্রলীগ কর্মীদের দেখা যাচ্ছে না। প্রায় পুরোটি এখন বিভিন্ন কোটা আন্দোলন অথবা কোটা আন্দোলনের পক্ষে যে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই ক্যাম্পাস বন্ধের যে ঘোষণা সেই ঘোষণা তারা মানবেন না। ঈশাত, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমার আরেক সহকর্মী মাহফুজ মিশু, সরাসরি তার কাছে যেতে চাই। মিশু, দুপুরের শিক্ষার্থীদের গায়েবানা জানাজা কর্মসূচি রয়েছে এবং এর মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণাও এলো। ক্যাম্পাসে এই মুহূর্তে সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন? আমি রয়েছি নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকদের যে প্রতিবাদ সমাবেশ এখানে, এবং এটা নিপীড়ন বিরোধী একটা শিক্ষক নেটওয়ার্ক। এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ সহ, বুয়েট সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা নেটওয়ার্ক। তারা অপরাজয় বাংলার পাদদেশ থেকে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী যাদেরকে সকালে আটক করা হয়েছিল, একজন ইংরেজি বিভাগের আর একজন দর্শন বিভাগে, তারা শাহবাগ থানায় আটক ছিল। তারা মিছিল সহ শাহবাগ থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সেই 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনার পরে এখানে তারা সমাবেশ করছে। এই সমাবেশ থেকে তারা বিশ্ববিদ্যালয় বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি তারা বলছেন যে যে সমস্ত শিক্ষার্থীদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে, যে সমস্ত শিক্ষার্থী মারা গেছে, বিশেষ করে রংপুরে যেভাবে একজন শিক্ষার্থীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে পুলিশ হত্যা করেছে, এইসব ঘটনার সুষ্ঠু তদন্ত তারা চান এবং এর সঙ্গে যারা জড়িত তাদের তারা বিচার দাবি করছেন। এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর কামরুল হাসান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোহা আহমেদ, বুয়েটের প্রফেসর হাসিব চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, প্রফেসর গীতিয়ার নাসরিন সহ বামপন্থী শিক্ষক এবং ডানপন্থী শিক্ষকদের একটা অংশও এর মধ্যে অংশ নিয়েছে। তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, এই পরিবেশ আসলে কোনোভাবেই থাকতে পারে না। এটা শুধু এই বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশের একটা স্থায়ী সংস্কার তারা চান। আর আপনি গায়েবানা জানাজার যে কথাটি বলছিলেন, সেই প্রোগ্রামটির কর্মসূচি নির্ধারিত সময় দুপুর 2টো, এখন 1:08 বাজে। ধারণা করা হচ্ছে যে ক্যাম্পাসের এখন যে পরিস্থিতি, সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে আমরা বুঝলাম, তাতে ক্যাম্পাসে যেরকম শাহবাগে একেবারে পুলিশ, বিজিবির আর্ম পার্সোনাল, ক্যারিয়ার, এপিসি সহ বিভিন্ন জলকামান নিয়ে তারা রয়েছে। এর পাশাপাশি সব প্রবেশ মুখে কিন্তু নিশ্চিত নিরাপত্তা রয়েছে। কিন্তু ক্যাম্পাসের ভেতরটা, ক্যাম্পাসের হলগুলোতে এখন পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের যে নিয়ন্ত্রণ সেটি সম্ভবত বজায় রয়েছে বলে মনে হচ্ছে। ফলে সেই অনুষ্ঠানটি হওয়ার কথা, এবং এখন পর্যন্ত আজকে পুলিশের যে মনোভাব, পুলিশের যে অ্যাটিটিউড, তাতে তারা এইসব কর্মসূচিতে বাধা দিচ্ছে না। কারণ শিক্ষকদের এই কর্মসূচি যখন শাহবাগের পুলিশ ব্যারিকেড পার হয়ে গেল সেখানে তারা বাধা দেননি। তারপরে তারা শাহবাগ থানায় গিয়েছেন, কথা বলেছে, সেখানেও তারা বাধা দেননি। ফলে সব মিলিয়ে ক্যাম্পাস সন্ধ্যা 6টার মধ্যে বন্ধের যে ঘোষণা, সেই ঘোষণা সাধারণ ছাত্রছাত্রী, বিশেষ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেয়নি। যদিও সকালের দিকে অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী যাদের বাড়ি ঢাকার খুব কাছাকাছি, যাদের পরিবারের প্রচন্ড চাপ রয়েছে, আত্মীয় স্বজন কেউ এসে, তারা কেউ অল্প পরিমাণে ধরেন
5% হয়তো হল ছাড়তে শুরু করেছিলেন। এখন হল ছাড়ার এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন আসলো বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে, তারপরে কি অবস্থা সেটি বোঝার জন্য আমাদের আরো একটু সময় হয়তো অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই। মিশু, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার আগে ভিসি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় এখন বিরাজ করছে উত্তেজনা। দুপুরের আগে টিএসসিতে জড়ো হতে চায় শিক্ষার্থীরা, সেখানে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় ভিসির বাসভবনের সামনে, সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছে তারা। একই সময় নীলক্ষেত মোড়ে আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলে। এর আগে গভীর রাতে যাদের হল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছিল তারা লাঠি সোঁটা নিয়ে আবারও হলে ঢোকার চেষ্টা করছেন। স্যার এএফ রহমান হলে 3টি ফটকে ভাঙচুর করা হয়, চলছে ইট পাটকেল নিক্ষেপ। সব মিলিয়ে ক্যাম্পাসের 14টি হল থেকে কিছুক্ষণ পরপরই এমন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। সূর্য সেন হলের সামনে ভাঙচুর করে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলনে আটক 2 শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন নিপীড়ন বিরোধী শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা। রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে প্রথম বর্ষের 2 শিক্ষার্থী ইংরেজি বিভাগের শরীফুল ইসলাম, দর্শনের মেহেদি হাসানকে পুলিশের হাতে ধরিয়ে দেয় ছাত্রলীগ। পরে বিক্ষুব্ধ শিক্ষকরা যান শাহবাগ থানায়, সেখানে চলতে থাকে বাকবিতণ্ডা। পরে ওই 2 শিক্ষার্থীকে শিক্ষকদের হাতে তুলে দেয় পুলিশ। এদিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা, সেখানে বিপুল সংখ্যক পুলিশ পাহারায় আছেন। আমরা যে যৌক্তিক দাবি আদায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজ লড়ছি, সেই দাবি আদায়ের আন্দোলনটি বিস্তৃত হয়ে যেতে পারে। যখনই আমরা রাজু ভাস্কর্য পার হয়েছি তখনই আমাদেরকে উদ্দেশ্য করে সোহরাওয়ার্দীর উদ্যানের গেটে দিয়ে ককটেল মারা হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল আমরা শান্তিপূর্ণভাবে আসবো, সিনেট ভবন ঘেরাও করব, যেখানে শিক্ষকরা সিদ্ধান্ত নিচ্ছিল ভার্সিটির হলগুলো বন্ধ হবে কিনা। আমাদের মেইন উদ্দেশ্য ছিল ভার্সিটির হলগুলো যেন বন্ধ না হয়। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড় এলাকায় রয়েছেন আমার আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যেতে চাই তার কাছে। রাব্বি, ক্যাম্পাসের বর্তমান চিত্র আমরা দেখতে চাই, কি অবস্থা সেখানে এবং কখন নাগাদ হতে পারে গায়েবানা জানাজা ও কফিন মিছিল? ইসরাত, খুব পরিষ্কার করে আপনাকে দুটো তথ্য দিতে চাই। প্রথমত, আইনশৃঙ্খলা বাহিনী পুরো ক্যাম্পাস ঘিরে রেখেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বলেছেন কোনোভাবেই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে গায়েবানা জানাজায় অংশ বা এই ধরনের কোনো প্রোগ্রাম বা আয়োজন এই ক্যাম্পাসে তারা করতে দিবে না। এবং সেজন্য তারা আন্দোলনকারীদের অবস্থান অনুযায়ী তারা পুরো ক্যাম্পাসে ঘিরে রেখেছেন এবং সেই ঘিরে রাখার পরও আমরা দেখেছি যে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা পুলিশি বাধা অতিক্রম করে ভিসির যে বাংলো, সেই ভিসির বাংলোর দিকে তারা চলে যান এবং সেই সঙ্গে আমরা তারপরই দেখেছি যে রোকেয়া হল থেকে শুরু করে পলাশীর মোড় থেকে শুরু করে চারপাশে পুলিশ, এটিবিএন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সব, মানে এখানে ইসরাত বলতেই পারি যে 105 সদস্য, প্রশাসনিক সদস্য এই ক্যাম্পাসে মোতায়েন রয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা দেখিনি। সেই সঙ্গে আমাদের চোখে পড়েনি যে ছাত্রলীগের যে অবস্থান, তাদের যে একটি নির্ধারিত যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটিও তারা পালন করবে কি না সেই বিষয়ে আমরা সুনিশ্চিত করে কোনো তথ্য পাইনি। তবে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা গায়েবানা জানাজা পড়ানোর জন্য তারা টিএসসি রাজু ভাস্কর্যের সামনে আসবেন, সেই বিষয়টি তারা যখন মুভমেন্ট করছেন তখনই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তাদের এই গায়েবানা জানাজাকে কেন্দ্র করেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় চত্বর এলাকা কিন্তু ঘিরে রেখেছেন এবং পুলিশ চাইছে কোটা বিরোধী যারা আন্দোলনকারী তাদেরকে বুঝিয়ে তাদেরকে নিবৃত করতে, কিন্তু পরিস্থিতি যদি অন্যদিকেও মোড় নেয় সেক্ষেত্রেও পুলিশ কিন্তু প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। ইসরাত, রাব্বি, ধন্যবাদ আপনাকে। এর আগে সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর মাঝেই হল ছাড়েন কিছু সংখ্যক শিক্ষার্থী। তাদের অনেকেই বলেন পরিবারের উৎকণ্ঠার কারণে তারা হল ছাড়তে বাধ্য হচ্ছেন। কেউ চাপা আতঙ্কের কারণেও ছাড়ছেন হল। তবে আজই হয়তো বাড়ি ফিরতে পারবেন না, বাধ্য হয়েই থাকতে হবে রাজধানীতে বসবাসরত আত্মীয় স্বজনদের বাসায়।
হলে থাকলে সমস্যা ছিল না, কিন্তু বাড়ির মানুষের জন্য হচ্ছে যেতে হচ্ছে। হলের পরিস্থিতি এখন শান্ত। গত রাতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীদের বের করে দিয়েছে হল থেকে। নেত্রীদের বের করে দেওয়া হয়েছে, কারণ ওরা তো এখন আর চুপ করে বসে থাকবে না, সবাই একটু ভালো করে যায়। আমরা দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসি, আমাদের নিরাপত্তার কথা ভেবে তারা চিন্তিত হচ্ছে। মিটিং হবে স্যারদের, তখন হল অফ হয়ে যাবে আর কি। এজন্য আগে থেকেই শুরুতেই চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ঘোষণা অনুযায়ী কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। হল ছাড়ছেন শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রীদের সন্ধ্যা 6টার মধ্যে, ছাত্রদের রাত 10টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জরুরি সিন্ডিকেট সভা বসে। তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সকাল থেকেই হল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন অনেকে। সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বল্প সংখ্যক শিক্ষার্থী হল ছাড়েন। সিন্ডিকেট সভার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে হল ত্যাগের। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধের পর অনেক শিক্ষার্থী হল ছেড়েছেন। বন্ধ হয়ে গেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিশেষায়িত সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সবার তো আর বাইরে থাকার মতো জায়গাও নেই। এখন এই যে হঠাৎ করে যদি হল ছাড়ার নির্দেশ দেয়, তো এটা তো আমাদের জন্য খুবই সমস্যার একটা ব্যাপার। অধিকার আদায় না করে সেটাকে বন্ধ করে দেওয়া, এটা তো কোনো সমাধান না। কোনো একটা সলিউশনে আসা দরকার, কোনো একটা সমাধানে আসা দরকার। দর্শক, জাহাঙ্গীরনগরে এখন কি অবস্থা সেই পরিস্থিতি জানার চেষ্টা করব। আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানে রয়েছেন। নিপু, সিন্ডিকেটের সভা থেকে কি সিদ্ধান্ত এলো আমাদেরকে জানাবেন বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইশরাত, আসলে সিন্ডিকেট সভা থেকে যেটি সিদ্ধান্ত হয়েছে যে আজকে বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে, সে সাথে আজকে বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দিয়েছেন। এরপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু উত্তপ্ত হয়েছে। আমরা দেখেছি এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বেশ প্রশাসনিক ভবন ভাঙচুর করেছে এবং বেশ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন প্রশাসনিক ভবনের এখানে। আরেকটি বিষয়, এখন একেবারে মুখোমুখি অবস্থান করছেন পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা। অর্থাৎ একেবারে মুরাদ চত্বরে শহীদ মিনারের সামনে ক্যাম্পাসের ভেতরে এক পাশে পুলিশ এবং অন্য পাশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, তারা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়ে আছেন এবং এখন থেকে পুলিশের সঙ্গে পুলিশ প্রতিনিধি এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দুজন করে কিন্তু তারা কথা বলছেন। পুলিশ বলছেন যে তাদেরকে সরকারের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী তাদেরকে ক্যাম্পাস ছাড়ার জন্য পুলিশ অনুরোধ করছেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে আসলে গতকালকে একটি সিন্ডিকেট সভা হয়েছে, সেই সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করবে না হলগুলোতে। তারা যে কষ্ট দেখাচ্ছেন, তারা বলছেন যে তারা কোনোভাবেই হল ছাড়তে নারাজ, তারা ক্যাম্পাসে অবস্থান করবে এমনটি জানিয়ে কিন্তু তাদের অবস্থান অনড় রয়েছেন। আমরা দেখেছি যে ব্যারিকেড দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু মুখোমুখি অবস্থান নিয়ে আছে। মোটামুটি পুরো ক্যাম্পাস কিন্তু এখন উত্তপ্ত আমরা দেখছি। এখন পুলিশ বারবার মাইকিং করছেন তাদেরকে হল ছাড়ার জন্য এবং হল ছাড়ার নির্দেশ দিয়েছে। জেনেছিলাম আমরা সেই তথ্য। আপনাকে অনেক ধন্যবাদ নিপু। দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ফেনীতে সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারীরা জড়ো হলে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। তারা বলছেন এ সময় কোটা সংস্কারের দাবিতে আর এক দল আন্দোলনকারীরা মিছিল নিয়ে সেখানে গেলে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। লাঠিসোঁটা নিয়ে মারধর করা হয় আন্দোলনকারীদের, ছোড়া হয় ইট পাটকেল। এ সময় আহত হয় এক পুলিশ সদস্য সহ অন্তত 20 জন। ব্রাহ্মণবাড়িয়া কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা নগরের 3টি পয়েন্টে জড়ো হয়ে মিছিল করতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বাধা উপেক্ষা করেই মিছিল চালিয়ে যায় আন্দোলনকারীরা। এরপর উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে ছাত্রলীগের কর্মীরা। এ সময় উভয় পক্ষ ইট পাটকেলও ছোড়ে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:15 পীরগঞ্জের বাবনপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে 2 দফা জানাজায় ছিল বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি। সহপাঠী আন্দোলনকারীরা ছাড়াও হাজার হাজার মানুষ তাতে অংশ নেন। জানা যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা অনুষদের ডিন ডক্টর শফিক আশরাফ সহ শিক্ষকরা অংশ নেন। জামায়াতের ইমামতি করেন ভাতিজা আবু সিয়াম মিয়া। উচিত বিচার চাই আমরা। ওই ছেলের আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিছি, অন্য কর্ম করি, কিন্তু ওই এত কষ্ট করে লেখাপড়া করছে। আমার ভাই মানুষের কাছে থাকছে ভাই, ছোট বোন ভাই, আরে ভাই কষ্ট করে লেখাপড়া করছে ভাই আমার ভাই। মঙ্গলবার চট্টগ্রামে প্রাণ যায় 3 জনের। দুপুরের জানাজা ও দাফন হয়েছে কক্সবাজারের পেকুয়ার নিহত ওয়াসিম আকরামের। তিনি চট্টগ্রাম কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্র ছিলেন। সংঘর্ষে নিহত আরেকজন ফয়সাল মাহমুদ শান্ত এমইএস কলেজের অনার্স 1ম বর্ষের ছাত্র ছিলেন। তাকে বরিশালে দাফন করার কথা। সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিতে নিহত হন ফার্নিচার দোকানের কর্মী ফারুকও। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে, কিন্তু সকালে তাকে শ্বশুরবাড়ি কুমিল্লার চান্দিনায় দাফন করা হয়। কোটা আন্দোলন শিক্ষার্থীদের হাতে নেই। গতকালের সহিংসতার জন্য বিএনপি জামায়াত দায়ী। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে, এমন কথাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজার কর্মসূচি বিএনপি জামায়াতের সিদ্ধান্ত। কোটা আন্দোলনের নেতৃত্ব বিএনপি জামায়াতের হাতের পুতুলে পরিণত হয়েছে। বলেন, যারা বিএনপি জামায়াতের পুতুলে পরিণত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসান মাহমুদ আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে আন্দোলন ছিনতাই হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে কোটা আন্দোলনের নেতারা। বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের সাথে যোগাযোগ করে এই কর্মসূচি দিয়েছে গায়েবানা জানাজার সব বেঁচে, অর্থাৎ লাশের রাজনীতি। এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি। নিরীহ মানুষ ছাত্রছাত্রীকে হত্যাকাণ্ডের শিকার করেছে। এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক, যেই দলেরই হোক, যে বর্ণেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় সারা দেশে সংঘর্ষ ও প্রাণহানি ঘটেছে। এর জন্য দায়ী ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া। সকালে সাইবার নিরাপত্তা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়াগুলো দায়িত্বশীল আচরণ করছে না, তারা শুধু ব্যবসায়িক পলিসি তৈরি করছে যা পক্ষপাত দুষ্ট। তারা যদি বাংলাদেশের আইন, ধর্মীয় অনুভূতি ও চেতনার প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ থেকে বিজ্ঞাপনের অর্থ বৈধভাবে যাচ্ছে কিনা তাও তদন্ত করবে সরকার। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজব আর প্রাণহানির কারণ হলে তার দায়িত্ব সোশ্যাল মিডিয়াকে নিতে হবে। তাদের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য তাদেরকে আমরা জবাবদিহিতার কাতারে আনব। তারপরেও যদি তারা কোনো ধরনের সহযোগিতা না করে এবং এই ধরনের সহিংস ঘটনা, মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে, গুজবের উপরে ভিত্তি করে যদি আরও আমাদের প্রাণহানি ঘটে বা জানমালের ক্ষতি হয়, তখন অবশ্যই আমরা আরও কঠোর অবস্থানে যেতে পারবো। তবে সেটা ভবিষ্যৎ সময় এবং পরিস্থিতি বলে দেবে যে কতটা কঠোর সিদ্ধান্তে আমাদের যেতে হবে। সারা দেশে আজ থেকে শিক্ষার্থীদের সাথে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্র সমাজ। এমনটি জানিয়েছেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন। সকালে কাকরাইলে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন যৌক্তিক। স্বাধীনতার এত বছর পর এসে কোটা 5% বেশি থাকার কোনো যৌক্তিকতা নেই। জাতীয় ছাত্র সমাজের নেতারা বলেন, ছাত্রদল ও ছাত্রলীগের রেষারেষিতে শিক্ষার্থীদের আন্দোলন ব্যাহত হচ্ছে। ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে সবাইকে ছাত্রদের জন্য কাজ করার আহ্বান জানান তারা। স্বাধীন কমিশন গঠন করে সাধারণ শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে কোটা সংস্কারের দাবি জানান তারা। একটি স্বাধীন কমিশন গঠন করে সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নিয়ে অপ্রয়োজনীয় কোটা সুবিধা বাতিল করে মেধা বিকাশের সুযোগ উন্মোচিত করে কোটা ব্যবস্থার সংস্কার করা উচিত বলে আমরা মনে করি। আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সঙ্গে সকল যৌক্তিক আন্দোলনে, সকল অধিকার আদায়ের আন্দোলনে থাকবো বলে আমরা আজকে থেকে ঘোষণা করছি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিবাগত রাতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের 7 জনকে আটক করা হয়। মঙ্গলবার রাত 12:30 নাগাদ কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। বিএনপি অফিসের ভেতর থেকে শতাধিক ককটেল, পেট্রোল, দেশি বিদেশি অস্ত্র ও বিপুল সংখ্যক লাঠি সোঁটা উদ্ধারের দাবি ডিবি পুলিশের। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, কোটা বিরোধী আন্দোলন ঘিরে অপরাজনীতি ও ষড়যন্ত্র শুরু হয়েছে। তার দাবি, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি গ্রুপ নাশকতার চেষ্টা চালাচ্ছে। মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এরপরেই ঘটনাস্থলে আসে ডিবি টিম। পূর্বের মতোই নাটক মঞ্চস্থ করতেই বিএনপির দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ডিবি, এমন মন্তব্য করলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেন, নোংরা ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। কোটা সংস্কারের যে আন্দোলন আজকে তীব্র প্রবাহের সৃষ্টি করেছে, এক বিপুল তরঙ্গের সৃষ্টি করেছে, সেটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এখন বিএনপির প্রধান কার্যালয়ে ঢুকে একটা নোংরা তামাশার সৃষ্টি করেছে। এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের নোংরা চাতুর্যের আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। দামি ঘড়ি দেখে শনাক্ত হলো মরদেহ। জানা গেল, ভারতের সিকিম রাজ্যের সাবেক মন্ত্রীর দেহ তিস্তা নদীর বানে ভেসে চলে এসেছে লালমনিরহাটে। ফেসবুকের কল্যাণে তার পরিচয় নিশ্চিত হয় জেলা প্রশাসন ও বিজিবি। দ্রুততম সময়ে ময়নাতদন্ত হয়েছে। ভারত সরকারের প্রতিনিধির উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে গতকাল রাতে মরদেহ হস্তান্তর করা হয়। আদিতমারি উপজেলার তিস্তার চর থেকে গত 15 জুলাই একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। এরপর বিষয়টি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয় স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি দেখে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয় ভারতের সিকিম সরকারের পক্ষ থেকে। জানা যায়, হাতের ঘড়ির ছবি দেখে শনাক্ত করা হয় মৃতদেহটি। তিনি সিকিম রাজ্যের সাবেক মন্ত্রী রামচন্দ্র পৌডিয়াল। উনি আমার শ্বশুর। গতকাল আমরা একটি মেসেজ পেয়েছি যেখানে তার হাতের ঘড়ির বর্ণনা ছিল। সেটি আমাদের পরিবারের নিদর্শন। ঘড়িটির মাধ্যমে আমরা তাকে চিহ্নিত করি। না, যেটা ওনার রিলেটিভসরা বলছে, উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন। সিকিমে একটা জিডি হয়েছে, ঠিক আছে, জিডি রেফারেন্স হয়েছে। সেই জিডি ওনার সিকিম পুলিশ বেঙ্গল পুলিশকে কন্ট্যাক্ট করেছে। মঙ্গলবার রাতে জেলার বুড়িমারি স্থলবন্দর থেকে নিহতের স্বজনদের হাতে মরদেহ তুলে দেয়া হয়। আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই। এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে, ভারতের সিকিম রাজ্যের একজনের এই ডেড বডিটা বলে আইডেন্টিফাই। হস্তান্তরের আগে ময়নাতদন্ত হয় মরদেহের। গত 7 জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি কবলিত এলাকার মানুষের। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছে মানুষ। পানি কমতে শুরু করায় কৃষি জমি সহ সড়কের ক্ষত চিহ্ন স্পষ্ট হচ্ছে। কুড়িগ্রামে আশ্রয় কেন্দ্রে ছাড়লেও বাড়ি ফিরতে পারেনি সবাই। জলমগ্ন অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার 2 লাখ মানুষ। সিরাজগঞ্জে বানের জলে নষ্ট হওয়া ঘরবাড়ি ঠিক করতে হিমশিম খাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব এখন বিএনপি জামায়াতের অশুভ শক্তির হাতে। তাই পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ চুপ থাকতে পারে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, ক্ষমতা দখলে বিএনপি জামায়াত মরিয়া হয়ে শিক্ষার্থীদের আন্দোলনে ভর করেছে। তারা প্রকাশ্যে উস্কানি দেওয়ার সাথে সাথে সারা দেশ থেকে সন্ত্রাসী এনেছে রাজধানীতে। তাই বিএনপি জামায়াতের নাশকতা মোকাবেলায় সারা দেশের নেতাকর্মীদের নিজ নিজ এলাকা পাহারা দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আক্রান্ত যারা হয়েছে তারা ছাত্রলীগের। জামায়াত, শিবির ও বিএনপি এই আক্রমণ করেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। সহকারী প্রক্টরকে লাঠি দিয়ে পেটানো ঘটনা গণমাধ্যমে আসেনি।
গণমাধ্যমকে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান ওবায়দুল কাদেরের। ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে সারা দেশে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। আমরা লড়াই করব, প্রতিরোধ করব এবং ইনশাআল্লাহ পরাজিত করব। সবজির কেজি 100 টাকা বা তার বেশি হবে, এটা যেন এখন নিত্যদিনের ঘটনা। রাজধানীর বাজারে এমন চড়া দর অন্তত 8টি পণ্যের। করলা ও কাঁচামরিচের দাম হাঁকিয়েছে ডাবল সেঞ্চুরি, অথচ 2 বছর আগে বাস্তবতা ছিল উল্টো। ব্যবসায়ীদের দাবি, সবজি উৎপাদন ছেড়ে দিয়েছে অনেক কৃষক, ফলে সার্বিক যোগান কমেছে। আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তো আছেই। দেশের মোট আবাদযোগ্য জমির প্রায় 10% সবজি উৎপাদনে ব্যবহার হয়। চাষ হচ্ছে প্রায় 100 ধরনের পণ্য। অল্প জমিতে বেশি আবাদ করে গত এক যুগে দেশের সবজি উৎপাদনে বিপ্লবের কথা বলা হচ্ছে অহরহ। অথচ বাজারে সেই সবজি কিনতে গেলেই স্বস্তি নেই। উৎপাদন খরচ আর ভোক্তার ক্রয়মূল্যের মাঝে আকাশ পাতাল ফারাক। পণ্য হাতবদল হচ্ছে 5 দফা। প্রতিটি স্তরের ব্যবসায়ীরা কেজিতে লাভ করেন গড়ে 10 টাকা। ফলাফল, জমি থেকে পণ্য তুলে রাজধানীর খুচরা বাজারে এলেই দাম বাড়ে দ্বিগুণেরও বেশি। তাই ছুটির দিনে অন্তত 8টি সবজির দাম 100 টাকার ওপরে। 200 টাকা ছাড়িয়েছে করলা ও কাঁচামরিচের কেজি। দাম আরো কম হওয়া উচিত। সবজি তো আমাদের দেশে ফলন হয়, অন্য কিছু তার বেশি কিছু তার আমাদের দেশে ফলন হয় কম, এর জন্য তো কমা উচিত। কিন্তু এটার দাম বাড়ছে, পর্যাপ্ত কিনতে পারতেছি না। সীমিত টাকা যা নিয়ে আসি, 1 কেজি 2 কেজি কিনলে আমরা আর পরে ঘরে মানে খালি হাতে যাইতে হয়। আমি যে বিক্রি করি মানে আমার মানুষের থেকে দাম চাইতে আমার থেকেও ভয় লাগে, কারণ 1 কেজি সবজির দাম সর্বনিম্ন 90 থেকে 100 টাকা। জলবায়ুর প্রভাবটা বাংলাদেশে বিস্তার হইতেছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। যেভাবে যে আগে ছিল 1 বার 2 বার হইয়া যাইতো, এখন কয়দিন পরে বারবার হচ্ছে। এখন কত মোকাবিলা করবে কৃষকে, কত মোকাবিলা করবে? 1 বার 2 বার 3 বার পরে তার চালান পুঁজি সবই শেষ। প্রান্তিকের যেসব জেলাতে সবজি উৎপাদন হয় সেখানেও এখন টান পড়ছে যোগানে। কয়েক দফা টানা বৃষ্টির কারণে জমিতেই নষ্ট হয়েছে অনেক সবজি। বন্যার দাপট তো আছেই, ফলে উৎপাদন কম, চাহিদা বেশি থাকার সুযোগ কাজে লাগাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এই দাম কবে কমবে কেউ জানে না। টমেটো পাইকারি রেট বিক্রি করতেছে 160 টাকা কেজি, ঠিক আছে। ধনিয়া পাতা বিক্রি করতেছে আপনার 100 টাকা কেজি, 100 টাকা 80 টাকা কেজি বিক্রি করতেছি। হাইব্রিড শসা বিক্রি করতেছি 50 টাকা কেজি। যেই তরকারি মনে করেন চাহিদা বৃষ্টি নষ্ট করে দিছে, তাই আপনার এই তরকারির দাম বেশি। কৃষকে একটু বেশ কম পাইবই, কারণ আমগর তো মনে করেন ক্যারিং খরচ অনেক বেশি, অনেক ক্যারিং খরচ বেশি। যেমন মনে করেন আমরা 1 গাড়ি মাল আনছি 1200 টাকা খালি আপনার এই লেবার বিলই দেওয়া লাগছে। গৃহস্থ ব্যস্ত আছে একদম, আবার মার্কেটে ওই আরেক দাম। এখানে মনে করেন যে এক বাজারে এক দামও বিয়েছে। আচ্ছা আল্লাহর রহমত, ঠিক আছে, আমরা দেখেন জাস্টিফাই করি। প্রতি বছর দেশে উৎপাদন হচ্ছে প্রায় 2 কোটি টন সবজি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় গাইবান্ধার প্রায় 4000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের ফসল। সব হারিয়ে নিঃস্ব কৃষকদের দিন কাটছে দুশ্চিন্তায়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিপূরণের আশ্বাসে ক্ষতিগ্রস্ত চাষিরা দেখছেন আশার আলো। নেমে গেছে বানের জল, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি, বেশি প্রভাব পড়েছে কৃষিতে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্রের পানিতে গাইবান্ধার 4 উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। জলমগ্ন ছিল প্রায় 2 সপ্তাহ। নষ্ট হয়েছে ধান, পাট, মরিচ, বাদাম ও শাকসবজি। আমার 10-15 দিনে আমার বিক্রি হতো প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা। বন্যার কারণে আমি এখন হতাশা, এখন যে বীজ ফেলাবো নিশ্চয় পাচ্ছি না। বিভিন্ন ধরনের শাকসবজি, হাজার হাজার বিঘা জমি 2 সপ্তাহের বন্যায় নষ্ট হয়ে গেছে। সব বেগুন করছিলাম, ঝাউসাবাদ করছিলাম, মরিচ করছিলাম, সব নষ্ট হয়ে বন্যাতে ডুবে গেছে। কৃষকদের কেউ কেউ ঋণ করে চাষাবাদ করেছিলেন। বানের জলে নষ্ট হয়েছে ফসল, নিঃস্ব হয়েছেন অনেকে। সরকারি প্রণোদনার দাবি ক্ষতিগ্রস্তদের। আনাজে পাওয়া যায় না, একটা আলু কিনে গেলে 60 টাকা 70 টাকা, চাউলও কিনে গেলে 60-70 টাকা। গরিব মানুষও দেনা দোবার করে হয়তো আবার সুবিধা করছে, কন্ট্রাক্ট বন্ধ হোক যায় কওলা নিয়ে করছি। এখন সে সরও ভাঙি গেল। সরকারের সহযোগিতা ছাড়া তো আমরা চলতে পারবো না, এটা তো দেওয়াই লাগবে। অনেক লোক ঢাকা শহরে গেছে, এই শহরে আবাদ করিয়ে এমনও লোক গেছে, দেনা খুব দেনা হয়ে গেছে।
কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 4,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত 67,000 কৃষক। তালিকা করে সহায়তার আশ্বাস সংশ্লিষ্টদের। আমরা কৃষি বিভাগ নিয়মিত কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি যাতে করে তারা তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে। পুনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আমরা টিন সহায়তা, পাশাপাশি আমরা টিউবওয়েল এবং পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সহ অন্যান্য যে উপকরণগুলো আছে সকলেই মিলে এনজিও এবং আমরা গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে আমরা সকলে মিলে এই পরিবারগুলোকে সহায়তা দেওয়ার জন্য আমরা সোচ্চার আছি। ফসলের পাশাপাশি বন্যায় অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। রাজধানীতে হাজারো মানুষের অংশগ্রহণে চলছে তাজিয়া মিছিল। সকাল 10টা নাগাদ পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিলটি শুরু হয়। খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন মাতম তুলে লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায় মিছিলটি। পরে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কারবালা প্রান্তরে শেষ হবে শোক মিছিলটি। তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাদোয়ার নিচে কয়েকজন বহন করছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতীকী কফিন। মিছিলের সামনে আছে ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও। পুলিশ জানায় মিছিলটি সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া পুরান ঢাকার লালবাগের হোসেনি দালান, ইমামবাড়া, বড় কাটারা রয়েছে নানা অনুষ্ঠান। অনেক মানুষজন আসে, সবাই সুখ পালন করে, কেউ দুঃখ পালন করে, সবাই মিলাজিলে আসে একসাথে, খুব ভালো লাগে। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষই এখানে সামনে, সারা বিশ্বে মানুষ প্রতিটা জায়গায় আছে। এটা শুধু সিয়াদের কার্যক্রম না। আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসি, ওনারকে শ্রদ্ধা। ফিলিস্তিনের স্বাধীনতার প্রত্যয় নিয়ে তাজিয়া মিছিল আর মাতম সহ নানা আনুষ্ঠানিকতায় বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোকাবহ ইরাক, ইরান এবং ইয়েমেনে করা হয়েছে সবচেয়ে বিভিন্ন দেশের শিয়া মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি বিজড়িত ইরাকের কারবালা প্রান্তর থেকে সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের করা হয়। এতে যোগ দেন কয়েক লাখ মানুষ। আফগানিস্তান, পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোতেও পবিত্র আশুরা পালিত হচ্ছে। ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদের অনুসারীরা। ঐতিহাসিক কারবালা ময়দান থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ শিয়ারা সামিল হন এই মিছিলে। ইমাম হোসেনের মাজারে জড়ো হয়ে মাতম করেন শিয়া অনুসারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ছিল কারবালা জুড়ে। মাতম সহ নানা আনুষ্ঠানিকতায় শোকাবহ দিনটি পালন করা হয় বাগদাদ সহ ইরাকের অন্যান্য অঞ্চলেও। তীব্র গরম উপেক্ষা করে এতে যোগ দেন লাখো লাখো মানুষ। ইমাম হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই এখানে আসেন। কারবালাকে আমরা আল্লাহর রহমত হিসেবে দেখি। শিয়া প্রধান দেশ ইরানের রাষ্ট্রীয় উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশাল তাজিয়া মিছিল। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে রাজধানী তেহরানে মাতম করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। শোকাবহ দিনটিতে গাজার নিপীড়িত মানুষদের স্মরণ করেন ইরানিরা। ফিলিস্তিনে দেখুন কি হচ্ছে এখন, সেখানে প্রাণ যাচ্ছে নিপীড়িত মানুষের। তাদেরকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। পবিত্র আশুরায় বিশাল আয়োজন ছিল ইয়েমেনেও। রাজধানী সানায় তাজিয়া মিছিল, মাতম আর নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করে হুতি বিদ্রোহীরা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ আমাদের জন্য বড় শিক্ষা, ইয়েমেনের জন্য এবং ফিলিস্তিনের জন্য বড় আদর্শ কারবালার ঘটনা। আমরা বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পিছু হটব না। এছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও লেবাননের শিয়ারাও যথাযথ মর্যাদায় পালন করেছেন আশুরা। আয়োজনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ছিল সব দেশেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দ্রুত চোট সারিয়ে আবার মাঠে ফিরবেন মেসি, ভক্তদের এমনটাই বার্তা দিলেন ফুটবল জাদুকর। এই সাফল্যের জন্য ভক্ত সমর্থকদের পাশে থাকা ও আশীর্বাদকে বড় কারণ বলছেন এলেন টেন। ডি মারিয়ার জন্য ট্রফি জিততে উন্মুখ ছিলেন তারা। পুরো আর্জেন্টিনা টিমকে নিয়েই গর্বিত মেসি। লিওনেল মেসির ফুলে যাওয়া ডান পায়ের ছবি রীতিমতো উদ্বেগে ফেলে দিয়েছিল ভক্তদের। ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে তিনি। মঙ্গলবার ভক্তদের আশ্বস্ত করলেন লিওনেল মেসি, জানালেন দ্রুত চোট সারিয়ে আবার মাঠে ফিরবেন।
নানা উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটছিল ভক্তদের, দিলেন স্বস্তির খবর। ভয়ের কারণ নেই, আমি এখন ভালো রয়েছি। আশা করছি দ্রুত চোট সারিয়ে আবার মাঠে ফিরব। ওখানে থাকতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেখানে ফিরতে পারলেই স্বস্তি অনুভব করি আমি। আপনারা যেভাবে আমার সুস্থতা প্রার্থনা করে বার্তা দিয়েছেন তার জন্য সকলের কাছে কৃতজ্ঞ। আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করি। দুটি কোপা আমেরিকা ট্রফি হাতে নিয়ে একটি পোস্ট করেছেন মেসি, প্রশংসা করেছেন পুরো দলের। ডি মারিয়ার জন্য ট্রফিটা জিততে চেয়েছিলেন সবাই। আরও একটা ট্রফি, আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে যে সকলে মিলে আরও একটি ট্রফি জয় করলাম ধারাবাহিকতা বজায় রেখে। আরও তৃপ্তি পেয়েছি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে জয় নিয়ে হাতে ট্রফি তুলে অবসর নিল অ্যানহেল ডি মারিয়া। ওর জন্যই এই ট্রফিটার খুব প্রয়োজন ছিল। মেসি সমানভাবে গর্বিত সতীর্থ নিকোলাস ওতামেন্দির জন্য। তিনিও দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন সোমবার ফাইনালে। ওতা এই দলের অভিজ্ঞ সদস্য, ওর এটা প্রাপ্য ছিল। খুবই আবেগপ্রবণ ছিল পুরো মুহূর্তটা। সেই অর্থে অভিজ্ঞ হিসাবে আমিও এই প্রতিযোগিতার প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। দলের তরুণ তারকাদের নিয়েও গর্বিত মেসি। আর্জেন্টিনা দলে এক ঝাঁক তরতাজা ফুটবলার চলে এসছে, যারা মাঠে নেমে প্রতিটা বল ছিনিয়ে নেওয়ার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে। একটা সুন্দর দল, ঐক্যবদ্ধ পরিবার হিসেবে নিজেদের প্রমাণ করেছে সবাই। এই নিয়ে গর্বিত LM10। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। বিসিসিআই এর করা মামলায় দেনার দায়ে ফেঁসে গেছে শিক্ষা প্রযুক্তি ফার্ম বাইজুস। তাদের বিরুদ্ধে দেউলিয়াত্বের মামলার প্রক্রিয়া শুরু করেছে দেশটির একটি আদালত। ভারতের ক্রিকেট বোর্ডের কাছে স্পন্সরশিপ বাবদ প্রায় 223 কোটি 32 লাখ টাকা দেনা আছে বাইজুসের। বিসিসিআই এর সঙ্গে এ ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর আশ্বাসের কথা জানিয়েছে ফার্মটি। করোনা ভাইরাসের সময় অনলাইনে শেখার পণ্য বিক্রি করে ব্যাপক জনপ্রিয় হয়েছিল বাইজুস। তবে লকডাউন শেষে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়ার পর বেশ বাজেভাবে ভেঙে পড়ে সেটি। একসময় ভারতের সবচেয়ে সাড়া জাগানো স্টার্টআপ কোম্পানিটির জন্য আদালতের সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে এসেছে। একসময় প্রায় $20 বিলিয়ন মূল্যের কোম্পানিটি এর প্রায় 90% হারিয়েছে। তাদের কাছে প্রায় 1.59 বিলিয়ন রুপি পাওনা আছে বলে দাবি বিসিসিআই এর। বেশ কিছুদিন ভারতীয় দলের জার্সির প্রধান স্পন্সরও ছিল তারা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।